আমরা বহুবার দেখেছি, আরো একবার রূপাঞ্জনা দিয়ে তোমাকে আজকে বোধহয় আমরা কন্টিনিউয়াসলি শুধু আমরা ওয়েলকামই করে যাবো, কন্টিনিউয়াস কতবার আমরা সেশনস গেলাম। হ্যাঁ সেটাই, মানে আমি বুঝতে পারছি না, মাঝে মাঝে কেটে যাচ্ছে, সো আই এম লাইক ওয়েটিং হোয়াট ইজ রং। সো মানে I really don't know what is the problem here. I think I'm audible now. I'm audible now. The trouble has been short. ইয়া, ইউ আর পারফেক্ট অডিবল। আমার শোনা যাচ্ছে? আমার কথা হ্যাঁ শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে, তোমার ওকে, কথা শোনা যাচ্ছে, একটু ভেঙে ভেঙে আসছে কিন্তু শোনা যাচ্ছে। হুম। আচ্ছা। এইটা কন্টিনিউয়াসলি চলবে এই ভার্চুয়াল ইন্টারাকশনে। আচ্ছা, বেশ, তুমি আগে বলো যে এই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে এই সুশান্তের মারা যাওয়ার পর থেকে আমরা সকলেই মুখ খুলতে শিখেছি। নিজের স্পাইন যে একটা রয়েছে, সেই স্পাইনটার সম্পর্কে আমাদের বোধহয় এখন আমরা অবগত হয়েছি যে আমাদের মধ্যে স্পাইন বলে কোন একটা বস্তু থাকে। তো হোয়াট ইউ থিঙ্ক, লাইক এই সিচুয়েশনটাকে কি করে তুমি ডিফাইন করছো? দেখো, আমি যদি ব্যক্তি রূপাঞ্জনা হিসেবে বলি কথাগুলো, রূপাঞ্জনা মিত্র অভিনেত্রী বাদ দিয়ে স্পাইনটা আমার কিন্তু বরাবরই ভীষণ সোজা। হুম, আমার সিদ্ধানাটা সোজা। সুতরাং আই হ্যাভ বিন অলওয়েজ রিভল্টিং অ্যান্ড প্রোটেস্টিং। বিভিন্ন বিষয়ে প্রোটেস্ট করেছি, শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড নয়। আমি মিটু নিয়ে প্রোটেস্ট করেছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে যে আর্টিস্ট ফোরামের যে আর্টিস্টদের সঙ্গে যে নিয়মিত টাকা পয়সা নিয়ে যে জোর জুলুমবাজি গুলো হয়, সেটা নিয়ে দীর্ঘদিন ধরে লড়েছি, লড়ে যাচ্ছি, আগামী দিনেও লড়বো। সুতরাং স্পাইন যদি বলো, সেটা বরাবরই আমাদের অনেকের মধ্যেই আছে। ইন্ডাস্ট্রির অনেকে স্পাইনটা আছে বলে সিঙ্গেলড আউটও। আর সুশান্তের চলে যাওয়াতে একটা বলিউডে যে ধাক্কাটা পড়েছে, সেটার একটা তো আমাদের এখানেও একটা আমরা একটা সেটা ফিডব্যাক পাচ্ছি। যেহেতু ওখানেও একটা দ্যাট ইজ আ গ্ল্যামার ইন্ডাস্ট্রি, ইটস আ শোবিজ ইন্ডাস্ট্রি, আমাদেরটাও শোবিজ ইন্ডাস্ট্রি। সো মোরলেস দি ভাইসেস অফ দ্য ইন্ডাস্ট্রিজ আর অল দ্য সেম। ওখানকার হয়তো বলিউড যেভাবে ছড়িয়ে আছে বিশ্বজুড়ে, টলিউড আস্তে আস্তে ছড়াচ্ছে। টলিউডের ছবিগুলো ইন্টারন্যাশনালি অনেক জায়গায় দেখা যাচ্ছে। দেশে বিদেশে বহু মানুষরা রিজনাল ছবি দেখছে, রিজনাল কাজ দেখছে। আমি বিদেশে মানে আমেরিকায় লাস্ট ইয়ার গেছিলাম, ক্যালিফোর্নিয়াতে। তো আমাদের টেলিভিশন সিরিয়ালস আর ভেরি পপুলার দেয়ার, সো আমরা তাদেরও ঘরের মানুষ। সুতরাং যদি ইন্ডাস্ট্রির যেই আজকে যদি নেপোটিজম নিয়ে কথা বলো, বা যেই যেই ইন্ডাস্ট্রির যে ফেভারিটিজম নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে অনেকগুলো দিক আছে যেগুলো নিয়ে আলোচনা করার জায়গা থাকে। যেটা হ্যাঁ, সুশান্ত চলে যাওয়ার পরে সেটা কোথাও ফেস অফ হয়ে গেছে। It has come out. It was an open secret. It was an open secret. It was there, always present, always present. Nepotism was there. People were living with barbaric, barbaric culture. কোথাও একটা যেন এই nepotism মানে is being, আমি define করব, it is entertained by insecure bullies. It is entertained by insecure bullies. সো আমি আমি নিজে থেকে, আমি কিছুদিন আগেও মানে সুশান্ত তখন আমার মনে হয় জীবিত, আমি তো জানতাম না সুশান্ত ইজ গোয়িং থ্রু ডিপ্রেশন, বা আমরা অনেকেই হয়তো দর্শকরা জানতাম না। আমরা সুশান্ত সিংকে যেভাবে দর্শক হিসেবে দেখছি, সেখানে when I was binge watching Coffee with Karan, each and every episode, একদিন আমি সকাল থেকে রাত অব্দি প্রত্যেকটা সিজন দেখেছিলাম। and what I could find in the Bollywood scenario, the picture, it was uh, it was it was cheap, it was cruel, and it was uh, one I guess একটা ringmaster আছে যে সার্কাস গুলো চালাচ্ছে। I can see only circus in Bollywood. I could only see circus in Bollywood. কফি উইথ কারণে কোথাও আমি দেখেছিলাম যে ইকুয়েশনস গুলো, যেগুলো আমাদের যারা আমরা মনে করো এত বছর আছি ইন্ডাস্ট্রিতে, আমাদের কাছে আমরা টলিউডেও সেই অনেক সার্কাস দেখেছি, অনেক সার্কাস আমরা দেখেছি, প্রতিবাদ করেছি, সার্কাসের পার্ট হয়নি, কিন্তু এটা আমরা দেখেছি। এটা আমাদের কাছে অজানা নয়। আজকে একটা মানুষের ডিপ্রেশন কেন হয়, কি কারণে হয়, যে কোনো মানুষ, আজকে প্যান্ডেমিকের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে কোনো মানুষ আজকে মানসিক ভাবে হয়তো পিছিয়ে পড়েছে, মানসিক ভাবে অনেকটাই পিছিয়ে পড়েছে। যে 2020-তে, এই যে 2020 ঢোকার
সঙ্গে সঙ্গে যে একের পর এক আমাদের দুর্ঘটনা জীবনে ঘটে চলেছে, আমরা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের আমফান, পশ্চিমবঙ্গে আমফানের সাথে আমরা লড়াই করেছি, পশ্চিমবঙ্গে গ্রাম বাংলা পুরো শেষ হয়ে গেছে, সুন্দরবন প্রায় অর্ধেক ভেসে গেছে, ছারখার হয়ে গেছে। সেখানে আমরা প্রতিনিয়ত এই মানুষের মৃত্যুর খবর, এই যে সংখ্যা, নাম্বারস আর রাইজিং উইথ দ্য গ্রাফ অফ করোনা ভাইরাস, এর সাথে সাথে এই লড়াই করতে করতে, শুনতে শুনতে, নেগেটিভিটি নিতে 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 সবাই কোথাও যেন মানসিকভাবে পিছিয়ে পড়েছি। আমরা সবাই কোথাও না কম বেশি প্রত্যেকটা মানুষ, পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আজকে হয়তো ডিপ্রেশনে ভুগছে। আমার মনে হয় প্রত্যেকজন ডিপ্রেশনে ভুগছে কম বেশি। এই যে কালো মেঘটা যতক্ষণ না সরছে, এক্স্যাক্টলি, যতক্ষণ না সরছে ততক্ষণ আমরা কোনোদিন কোনো কিছু করতে পারি, সেটা আমাদেরকে ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে আসতে হবে। দ্যাট ইজ দ্য থিং, এন্ড উই হ্যাভ টু ফোকাস এন্ড উই হ্যাভ টু লাইক রেজ আওয়ার ভয়েসেস। তুমি আগে বলো যে ডিপ্রেশন তুমি কিভাবে ডিফাইন করো, কারণ আজকে তো আমরা ডিপ্রেশন নিয়ে কথা বলবো, আজকে তোমার কথা আমরা শুনবো। তুমি একটু বলবে যে ডিপ্রেশন বলতে তুমি কি বোঝো, বা তুমি কি করে সেটার সঙ্গে মানে বোঝাও, মানুষকে বোঝাবে কি করে তোমার মতন করে ডিপ্রেশন কাকে? দেখো, ডিপ্রেশনের একটা ক্লিনিক্যাল এক্সপ্লেনেশন আছে, যেগুলো আমাদের সাইকিয়াট্রিস্টরা দিয়ে থাকে, যে এই হয় সেই হয় এই হয়। এবার যে মানুষটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সে আইডেন্টিফাই করতে পারে না তার সমস্যাগুলো কি। ডিপ্রেশন হলে এই যে খারাপ লাগাগুলো চলে আসে, হঠাৎ করে মনে হচ্ছে তুমি একটা সুড়ঙ্গের মধ্যে ঢুকে যাচ্ছ, একটা কালো সুড়ঙ্গ, সেটা তোমাকে কোথাও যেন কোথায় তলিয়ে নিয়ে চলে যাচ্ছে, কোথাও একটা তোমার ওই যে it is the series of thoughts which come in your mind. এই যে মাইন্ড, এই মাইন্ড, এই মাইন্ড ইজ দি সেকেন্ড বডি। আমাদের হিউম্যান বিং এর মাইন্ড ইজ দি সেকেন্ড হিউম্যান অ্যাকচুয়ালি। এই মাইন্ড যে এত কিছু ভাবায়, আমাদের মাইন্ডে যে পজিটিভ থিঙ্কিং আমরা যখন করি, সেই মাইন্ডটাকেই আমরা পজিটিভলি চালিত করতে পারি বলেই আমরা ভালো থাকি। আর যখন নেগেটিভ হয়ে যায় সিচুয়েশনস গুলো, যে একবারে প্রতিকূলতা, বারবার বুলিড হতে হতে, বা অসংখ্য এমন দুর্ঘটনা জীবনে ঘটে, বা পাস্ট মেমোরিজ, প্রিসাপোজিশনস জীবনে প্রচুর থাকে, ছোটবেলা ব্যাগেজেস থাকে, অনেক কিছু নিয়ে কিন্তু ডিপ্রেশন একটা মানুষের, সেটা হচ্ছে ব্যক্তি বিশেষ। ইট ইজ বয়েল ডাউন টু ইন্ডিভিজুয়াল। যে একজনের ডিপ্রেশন আরেকজনের থেকে আলাদা হতেই পারে, কিন্তু ডিপ্রেশন হচ্ছে যে সেই মানুষটা সেই সময় হয়তো অনেকের সাথে ডিসকানেক্টেড হয়ে যায়, তাকে বুঝতে পারে না, প্রবলি সে নিজের মধ্যে যে সমস্যাগুলো চলছে সেটা কাউকে বুঝে উঠতে পারে না। সো ডিপ্রেশন, আই ফাইন্ড ইট আ ভেরি ডিফিকাল্ট ওয়ে অফ লিভিং। ইটস এ ডিফিকাল্ট ওয়ে অফ লিভিং, যে মানুষ যারা ডিপ্রেশনে থাকে, বা দীর্ঘদিন যারা ডিপ্রেশনের রুগী, মানে এটা তো মানসিক একটা অবসাদ, একটা রোগ। যেরকম শরীরের অসুস্থতা আমরা চিকিৎসা করে সারাই, আমরা তার জন্য মেডিসিনস খাই, সেরকম ভাবে এই ডিপ্রেশন মানে আমাদের মানসিক অসুস্থতার জন্যও কিন্তু আমাদের একটা স্পেশাল কেয়ার নেওয়া দরকার। হয় প্রিয়জনদের সাথে খুলে কথা বলো। প্রিয়জনরা যদি তোমাদেরকে, মানে প্রিয়জনরা অনেক সময় বুঝতে পারে না, কারণ তারা জানে না কি হচ্ছে। হয় না যে একটা পরিবারের মধ্যে একজন সবার সাথে থেকেও কিন্তু একদম আলাদা, ক্যান বি আ লোনার, and that is a very serious case. তুমি 100 জনের ভিড়ের মধ্যে বসে আছো, তুমি তবুও একা। এই ডিপ্রেশন, এই বিষয়টা ডিপ্রেশন, আমি কোন একটা মানুষ কোন সময় গিয়ে ডিপ্রেশনে চলে যেতে পারে সেটা কেউ বলতে পারে না। আমি আমার ক্ষেত্রে বলবো যে আমার একটা ব্যাড প্যাচ সবার জীবনেই যায়, আমারও গিয়েছিল। ব্যাড প্যাচের মধ্যে 2007-এ আমি ফিল করেছিলাম, আই ওয়াজ ওয়ার্কিং ফর আ টেলিভিশন সিরিজ কল বেহুলার সময় আমার 7টা বাচ্চার মৃত্যু নিয়ে, মানে ওই গল্পটা ছিল যে সনকা হ্যাজ অলরেডি, মানে 6টা বাচ্চা মারা গেছে, 7 নম্বর বাচ্চা মরবে, এটা। হ্যাঁ, তো ইফ ইউ লিভ দ্যাট ক্যারেক্টার, ইট ওয়াজ অলওয়েজ ভেরি ডিপ্রেসিং। একজন মা যা 7টা বাচ্চা সন্তান হারিয়েছে। সো আমাকে ওই থটের মধ্যে যেতে গিয়ে, আমি এমনিতেই আমার তখন একটু অসুবিধাও চলছিল নানান দিকে। আমার ইন্ডাস্ট্রিতে তখন বোধহয় 7 বছরের মতন হয়েছিল, 2000-এ এসেছিলাম, এন্ড অনেক প্রতিকূলতা, অনেক হ্যাটা, অনেক বুলি, অনেক রকম কথা শুনতে শুনতে, তবু আমার একটু সংকল্পবদ্ধ ছিলাম যে নিজের জায়গাটা নিজের মতন করে তৈরি করে নিলে তো আর কেউ কিছু বলার থাকবে না। I might be a tortoise in the race. It's not important I need to be the rabbit, but it's important that I can see my finishing line and I achieve there. It's important I see my finishing line.
I see my finishing line. I don't need to be a part of this so-called rat race, which has been pre-decided. একটা ফিনিশিং লাইন কে জিতবে, কে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হবে সেটা অলরেডি প্রি ডিসাইডেড, যেখানে সেখানে আই ডোন্ট ওয়ান্ট টু বি আ পার্ট অফ দ্য রেস অনলি। সো আমার একটা ডিপ্রেশন ফেজ গেছে, 3 বছরের মতন আমি লড়াই করেছি, নিজের সাথে লড়াই করেছি, আমি কথা বলেছি। when I found it out যে আমার মধ্যে একটু আমার অসুবিধা হচ্ছে, আমি স্পেশালিস্টের হেল্প নিয়েছি, আমি কথা বলেছি। কারণ অভিনেতাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব নর্মাল ব্যাপার। আমি দেখেছি যে এই যে অভিনেতারা এতগুলো জীবন বাঁচে, এতগুলো রক্ত মাংসের চরিত্র হওয়ার চেষ্টা করে, তাদের থট প্রসেসে ঢোকে এর থেকে ওর থেকে যেটা হয় আর কি। মানে আমি রিসেন্টলি আমি বলছি সুশান্তের একটা ইন্টারভিউ আর ওর এগুলো দেখছিলাম, ওর বিভিন্ন ফুটেজেস গুলো, ওর তো প্রচুর ফুটেজ ছিল না। যেরকম কফি উইথ কারণে আমি ইরফানকেও দেখতে পাইনি, ইরফানের মধ্যে বয়কটই করেছিল কফি উইথ কারণে, যাইনি। এন্ড সুশান্তকে আমি দেখলাম না, অনেকজনকে আমি দেখিনি, মানে যারা ট্যালেন্টস তাদেরকে দেখতে পাওয়া যায় না সেভাবে। তো তাতে বুঝলাম যে এটাতে গ্রুপিজম, এটা আলাদা একটা লবি, এটা একটা ফেভারিটিজম কাজ করে, এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই চলে। তো ওর আমি যখন সুশান্তের ইন্টারভিউস গুলো দেখছিলাম, আমি দেখলাম যে আমি ওর মাথায় তখন সেই সময় কি চলছে সেটা ঢুকতে গিয়ে আমার নিজের অসুবিধা হচ্ছিল, আমার নিজের অসুবিধা হচ্ছিল। মানে ব্যক্তি রূপাঞ্জনা হিসেবে আমার প্রচন্ড অসুবিধা হচ্ছিল, এজ অ্যান অ্যাক্টর রূপাঞ্জনা যখন তার সাইকোলজি ভাবছিল তখন কিন্তু আমার প্রবলেম হচ্ছিল। সো আই ওয়াজ গেটিং ডিপ্রেসড বিকজ হিজ এনার্জি ওখানে কোথাও একটা ভীষণ একটা মানে ম্যাগনেটের মতন আমাকে ইন্টারভিউতে টানছিল। এন্ড আই ওয়াজ রিয়েলি কিউরিয়াস টু নো অ্যাবাউট হিজ চাইল্ডহুড। I was curious to know, মানে একটা চরিত্রায়ন যখন আমরা দেখি তখন আমরা চরিত্রকে তৈরি করি, একদম যে ক্যারেক্টারাইজেশন গুলো হয় একটা বাচ্চার 5 থেকে 8 বছরের মধ্যে তার চরিত্র তৈরি হয়ে যায়, যে আগামী দিনে কিভাবে চলবে সেটা চরিত্র গঠন হয়ে যায়। সুতরাং যখন আমরা অভিনেতা হিসেবেও ক্যারেক্টার স্টাডি করি, উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজিক্যাল সার্কামস্ট্যান্সেস, বিহেভিয়ার একটা মানুষ কিভাবে তৈরি হচ্ছে ফ্রম দ্য এজ গ্রুপ অফ 5 to 8। সো আই জাস্ট ওয়ান্টেড টু নো। অ্যান্ড আমি যখন দেখলাম যে সুশান্তের ওই ইন্টারভিউজ এর মাধ্যমে যে হি ওয়াজ আ ভেরি আনহ্যাপি সোল, he was very unhappy, মানে what was going on with him, মানে ওর একটা স্পিচ প্রবলেম ছিল, সেখানে 18 বছর অবধি কথা বলতে পারতো না, ঠিক করে গুছিয়ে সাজিয়ে কথা ফ্রেম করতে পারতো না। and that was the reason people bullied him in the B Town এ, যেখানে ভীষণ একটা অন্য ধরনের কথাবার্তা চলে। B Town has their own code languages, সেটার সাথে হয়তো ও মানিয়ে নিতে পারতো না, মানে that was so unreal। এবার আমি আমার প্রসঙ্গে বলি যে আমার যখন হয়েছিল আমি কিন্তু নিজে লড়ে সেই জায়গাটা থেকে বেরিয়েছি। অফকোর্স বেরিয়েছি কারণ আমি বুঝেছিলাম যে এইভাবে যদি দীর্ঘদিন চলে তাহলে আমি কিন্তু তলিয়ে যাব, আমি এগোতে পারবো না। আমি তলিয়ে গেলে আমার জীবনে, আমি তলিয়ে গেলে তো তলানি তো আর মানে তোলাতে আমি তো একদম সমুদ্রে নিচে গিয়ে তলিয়ে গিয়ে আমি হয়তো মৃত মানুষ হিসেবে ঘোষিত হব, সেটা কোনো লাভ হবে না। আমি এগিয়েছি, আমি সেখান থেকে বেরিয়েছি। I fought my own war, and it was very difficult to fight your own war because each and every individual যে ভগবানের বিশ্বাসী বা যে নিজেকে বিশ্বাস করে, এই কানেকশনটা ভগবানের সাথে যেরকম ইরফান বলেছে না, কানেকশনটা তৈরি হয়ে যায়। এবার ভগবান যদি চায় যে তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে তোমার সামনেই এক এক করে পথ দেখিয়ে দেবে, হাউ টু ওভারকাম ইউর ডিপ্রেশন, দ্যাট ফেজ, দ্যাট ডার্ক কর্নার। এটা তো নয় গেলে তোমার প্রফেশনাল ডিপ্রেশন, যেগুলো তুমি প্রফেশনাল কাজ করতে গিয়ে যেগুলো তুমি ডিপ্রেশন গুলো তুমি ফিল করেছো বা ফেস করেছো, সেগুলো তুমি ওভারকাম করেছো। ছোটবেলার একটা ডিপ্রেশন থাকে, সেরকম কোন ডিপ্রেশন বা সেরকম কোন আমি এটা মৃত্যু নিয়ে আমার একটা কিন্তু সেটব্যাক হয়। মানুষের মৃত্যু নিয়ে আমার একটা সেটব্যাক হয়। কি হয়, আমি যখন ক্লাস 9-এ পড়ি, ক্লাস 9-এ আমার বাড়িতে পরপর 3 বছর কালা অসৎ চলেছিল। মানে আমার ঠাকুমা মারা গেছিলেন, তারপরের বছর আমার ঠাকুরদা মারা গেছিলেন, তারপরের বছর আমার দাদু আমার বাড়িতে এসেই থাকতেন, তিনি মারা গেছিলেন। আর এরা কোথাও মানে আমি মানে যেহেতু গ্র্যান্ড চিলড্রেন, প্রচন্ড তাদের সাথে আমি মানে আমাদের ভীষণ অদ্ভুত একটা সম্পর্ক ছিল, মানে দাদু ঠাকুমাদের কাছেই প্রায় মানুষ হওয়ার মতনই সম্পর্ক। সেখানে আমি ফিল করেছিলাম ইটস আ গ্রেট লস। সো দ্যাট আমার
চোখের সামনে আমি ঠাকুমাকে মরতে দেখেছি, যেখানে আমি বাড়িতে একা ছিলাম, আমার বাবা মা বোথ ওয়ার্কিং, তারা অন্য জায়গায় ছিল, মানে কাজের সূত্রে বিভিন্ন জায়গায় ছিল। সেদিনটা আমার ঠাকুমার পার্কিনসন্স ছিল, অ্যান্ড বাড়িতে মানে উনি পার্কিনসন্স মানে একটা একটা রোগ, পার্কিনসন ডিজিজ ইজ সামথিং, যে এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। দুমদাম পড়ে যেতেন, অ্যান্ড বাড়িটাই একটা অদ্ভুত একটা একটা মানে কি বলবো, একটা রণক্ষেত্রের একটা রূপ নিয়ে নিত, যে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। তো আই হ্যাভ সিন দিস ফ্রম মাই চাইল্ডহুড। যেখানে অসুস্থ বাড়িতে কোনো গ্র্যান্ড প্যারেন্ট থাকলে বাচ্চাদের মধ্যে একটা সেটব্যাক হয়। তো সেরকমই আমি লাগাতার অনেক বছর, মানে প্রায় 3 বছর বাড়িতে মৃত্যু দেখেছি। কিন্তু মৃত্যুর উপর আমার একটা ক্যালাস ব্যাপারও এসে গেছিল, যে মৃত্যু আমি দেখেছি, আমি শ্মশান যাত্রী হয়ে গেছিলাম একটা সময়, যে নিয়মিত শ্মশানে যেতাম, যে এই চলে গেল রূপাঞ্জন অনেকগুলো মৃত্যু দেখে নিয়েছে। মানে আমার আমার বন্ধুর বাবা মারা গেছিলেন দুম করে নবমীর দিন, আমার বেস্ট ফ্রেন্ডের বাবা। তাতেও ও, আমি তার সাথে ছিলাম। So I've seen lot of deaths in my life, lot of deaths from my childhood, I've seen it. So কোথায় এই ডেথ ব্যাপারটা আর এই অ্যাবনর্মাল ডেথও আমি এট দ্য সেম টাইম দেখেছিলাম। যেরকম দ্য রিসেন্ট পাস্ট আমার তুমি আসবে বলে একটি প্রজেক্ট ছিল যেখানে আমি কাজ করি, তাতে একটি দুর্ঘটনা ঘটেছিল। দিশা বলে একটি অভিনেত্রী ছিলেন, যে আর নেই পৃথিবীতে, শি হ্যাজ হ্যাংড হারসেলফ। তো একটা কোনো এই সিচুয়েশন, এন্ড আমিও, আমার গিল্টি লেগেছিল, মানে আই ওয়াজ ইন দ্য গিল্ট। আমি আর সন্দীপটা দীর্ঘদিন আমরা খুব মানে মানসিক একটা কষ্টে ভুগেছি, যে আমরা ওকে ওই জায়গাটা থেকে ফিরিয়ে আনতে পারিনি। সো মৃত্যু এমন একটা জিনিস, এই সুশান্তে মারা যাওয়ার পর আমার ওই যে হয় না, যে মৃত্যুর সাথে অ্যাসোসিয়েট করে যায় অনেক কিছু। সুশান্তে মারা যাওয়ার এই ঘটনাটা দেখার পর আমি দিশাকে রিকালেক্ট করেছি, আমি আমার ঠাকুমাকে রিকালেক্ট করেছি পরপর, যেহেতু অ্যাক্টার্স মেমোরি আর ইমোশনাল মেমোরি ন্যাচুরালি আমার ওগুলো চলে এসেছে। তো ওই ছোটবেলার মেমোরির মধ্যে আমি বলবো যে বাড়িতে মৃত্যু তো দেখেইছি, আর তার সাথে সাথে আমার স্কুলে একজন সিনিয়র ছিলেন, and I used to like her a lot. She was like 3 standard senior to me. খুব অ্যাট্রাক্টিভ একজন মহিলা, প্রচন্ড ট্যালেন্টেড একজন মহিলা। আমরা ইন্টার স্কুল ফেস্টে একসাথে কাজ করতাম, পার্টিসিপেট করতাম, and she was a very vibrant personality. তার নাম ছিল জিনিয়াদি। and হয় না যে এক ক্লাসে পড়ি না, তবু অ্যাসেম্বলিতে হয়ে একটা কোথাও অ্যাট্রাকশন চলে আসে, কথা বলি যে আই ওয়ান্ট টু নো দিস পারসন, মানে আই নেভার নিউ দ্যাট the actor was working from that time. I want to know that person. So জিনিয়াদির সাথে আমি পরে বেশ 7-8 বার এরকম দেখা করেছি। হঠাৎ একদিন শুনি যে স্কুলে একটা জটলা পেকে আছে। যেরকম সকালবেলা ঢুকি আমরা মর্নিং 9টার সময় স্কুল যখন ওপেন হয়, ঢোকার পরে একটা জটলার মধ্যে সব কথা শুনি যে এরকম জিনিয়াদি ওয়াজ ইন ক্লাস 10, না ক্লাস 11 এ ছিল, আই ওয়াজ ইন ক্লাস 8। আমি শুনলাম যে জিনিয়াদি হ্যাজ কমিটেড সুইসাইড, শি হ্যাজ হ্যাংড হারসেলফ। এই বিষয়টা মানে ছোটবেলা থেকে আমার এই যে এই হ্যাঙ্গিং হারসেলফ এন্ড অল, আমার মনে হয় যে মানুষ, আমরা কোথাও যেন, যারা মনে করো ডিপ্রেশনে সুইসাইড অ্যাটেম্প করতে যায়, অনেকে পারে না কজ দে লাভ দেয়ার লাইফ। কিন্তু এই যে সুইসাইড অ্যাটেম্পট করার জন্য হ্যাঙ্গিং হারসেলফ বা হ্যাঙ্গিং হিমসেলফ অর ডুইং সামথিং সো ব্যাড উইথ দেম নিডস এ লট অফ কারেজ অলসো। প্রবাবলি ওই সময়টা আমার মনে হয় যে এই মানুষগুলো হয়তো কিছু একটা এই জীবনের থেকে বাইরে গিয়ে উপলব্ধি করতে চায়, তাই জন্য হয়তো এই জীবনটাকে স্যাক্রিফাইস করে চলে যায়। সো আমি মনে করি না যে কাওয়ার্ডস রান অ্যাওয়ে ইন দেয়ার ওন কজ, ইন দেয়ার ওন ওয়ে। I guess they are quite brave enough. সুশান্ত was brave enough. তাই জন্য হয়তো এই জীবনটার বাইরে গিয়ে ওর অ্যাকচুয়াল ও যেটা অ্যাচিভ করতে চেয়েছে সেটা হয়তো মরে, সেটা হয়তো এখান থেকে চলে গিয়ে, এই পৃথিবীর থেকে চলে গিয়ে কোথাও একটা অ্যাস্ট্রোনট হওয়ার শখ ছিল বা মহাকাশে মিলিয়ে যাওয়ার শখ ছিল, সেটা হয়তো ও অ্যাচিভ করে ফেললো। এক্স্যাক্টলি, মানে তোমার কথার সূত্রে আমার একটা মানে আমার মনে হয় যে উই শুড ওপেন আপ, কারণ এখন সিচুয়েশনে, আমি তখন নবনানন্দা স্কুলে পড়ি, খুব পপুলার একটা স্কুল, সবাই জানো। আমি একদম ছোটবেলায় ওই স্কুলে আমি পড়ি। আমি ক্লাস 1 অব্দি একদম পারফেক্ট স্কুল, কোনো অসুবিধে নেই। ক্লাস 2 ওখানে মেন্টাল ম্যাথস বলে এক ধরনের বুক আসতো, যেখানে মেন্টাল ম্যাথমেটিক্স পড়তে হতো। সেটা কেন আমি জাস্ট
যে কম্পিটিশন থাকে বাচ্চাদের মধ্যে যে কে আগে তাড়াতাড়ি করে মানে ফিনিশ করে কে আগে কতটা তাড়াতাড়ি আগে খাতাটা জমা দেবে। সেটা কেন করেছি, সেই কারণে আমাকে দিনের পর দিন বা শুধু একদিন নয়, এরকম 2-3 দিন হয়েছে, প্লাস কেউ কারো পিছনে হয়তো মানে আমি পিছনে, আমার সামনে কোনো একটি ছেলে বসে আছে, তার নামও আমার মনে আছে, শাম্ব রয়। ওর গায়ে কেন প্রথম কালির দাগটা লেগেছে সেটাও নাকি আমি করেছি, মানে উইদাউট নোয়িং দ্য ফ্যাক্ট। তুমি একটা বাচ্চাকে কন্টিনিউয়াসলি তুমি ওরকম ভাবে বলে করছো স্কুলের মধ্যে। আমাকে লাঞ্চ করতে দিত না, স্কুলে ছাড়া হতো স্কুল ছুটি হয়ে যাওয়ার 1 ঘন্টা পরে, তখন কোথাও কোনো কিছু নেই, মানে তখন কোনো মিডিয়া নেই, তারা এটা জানে না, এটা কেউ করতেই পারে না, ক্লাস 2 এর একটা বাচ্চা, মানে এটা মানে মেন্টাল হ্যারাসমেন্ট। দেন সেখান থেকে ডিপ্রেশনে আমি চলে যাই। আচ্ছা, কেউ জানে না। তারপরে আসে ক্লাস 4। ইট ওয়াজ লাইক, মানে কি বলবো, ক্লাস 2 and 4 আমার লাইফের মানে জাস্ট হেল করে দিয়েছিল। অপরাজিতা রে, উনি আমাদের ক্লাস টিচার ছিলেন, উনি আমাকে তখন নিকো পার্কে এক্সকারশনে নিয়ে যাবে। আমি কেন সবার আগে পৌঁছেছি, উনি আমাকে বলছে তুই কেন সকালে সবার আগে এসেছিস, তোর মুখ দেখলে আমার দিন বাজে যায়। মানে এটা একটা ক্লাস টিচার এটা বলছে, এন্ড সেটা ওটা নবনন্দা স্কুলের টিচার, সুজাতা আন্টি বাংলা টিচার। মানে আমার এই 3টে নাম না আমার জীবনে, মানে আমার পুরো স্পষ্ট মনে আছে, মানে এতগুলো বছর হয়ে গেছে আমরা আন্টি বলেই বলতাম। নবনন্দা স্কুলে যারা পড়েছে তারা সকলেই জানে যে ম্যাম বা মিস কেউ বলে না, এখন হয়তো বদলেছে, আগে আমরা আন্টি বলতাম, স্যারদেরকে স্যার। তো এই জিনিসগুলোতে কোথাও একটা জায়গায় তারপরে আস্তে আস্তে মানে তারপর ডিসাইড করা হয় যে বাবা বাইরে থাকতো, তো বাবা আমাকে মাকে নিয়ে আমরা দিল্লি শিফট করে যাই, তারপর সেখানে পড়াশোনা, কিন্তু সেখানে সেই জিনিসটা আর হয়নি। তো এই জিনিসটা যদি আমি কন্টিনিউ চলতো তাহলে কিন্তু আমরা কোথাও একটা জায়গায় ডিপ্রেশনে চলে যেতাম। এটা বোধহয় নিজেদের বোঝাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কখন কিভাবে। তোমার সাথে সাথে আমি তোমারই এরকম একটা আমার কাছে খুব সিমিলার একটা ঘটনা আছে আমার, এই তুমি বললে বলে আমি, ইট ওয়াজ এক্স্যাক্টলি ইন ক্লাস 1, আমার মনে আছে। আহ, আমি এই যে একটা ভয় পাওয়া, স্কুলকে ভয় পাওয়া ব্যাপারটা, হ্যাঁ স্কুলে আমি যদি স্কুলের মেমোরিজ একদম চলে যাই ক্লাস 1, সত্যি আমার ছেলে এখন ক্লাস 2 এ পড়ে, আমি ভয় পাই যে ও বুলিড হচ্ছে না তো, ও বুলিড হচ্ছে না তো, ওকে কর্নার করা হচ্ছে না তো, মানে বুলি কম্পিটিশনটা এমন যে তোমার থেকে অনেক সিনিয়র, হয়তো কেউ তোমার ওয়াটার বটল নিয়ে ভেঙে ফেললো, তুমি বাড়িতে এসে তোমার মা হয়তো এমনি বকে দিল তোমাকে, তুমি যত্নে রাখতে পারোনি তোমার ওয়াটার বটল, কান্ট ইউ টেক কেয়ার অফ ইট। অ্যাকচুয়ালি ওর সাথে কি হচ্ছে আমরা হয়তো বুঝতেই পারি না। সিমিলারলি এরকমই একটা ঘটনা আমি বলছি, তোমার কথার প্রসঙ্গেই বলছি যে আমার এরকম তুমি বললে বলে আমার একটা মেমোরি হঠাৎ চলে এলো, কান্ট অ্যাগ্রি মোর উইথ ইউ। A teacher of mine, she was a class teacher again, ক্লাস টিচার, আমি জানি না ক্লাস টিচার তখন কিন্তু একটু অন্যরকম ছিল, আমার মনে হয় দ্য এডুকেশন সিস্টেম হ্যাজ চেঞ্জ নাও অ্যান্ড টিচার হ্যাজ স্টার্টেড বিহেভিং প্রপারলি। কোথাও যেন প্রত্যেকটা বাচ্চাকে হয়তো এখন হাজার তাদের ফ্যামিলি প্রেশারটা নিয়েও কোথাও প্রফেশনালি ডিল করার চেষ্টা করে, কেয়ারটা নিয়ে, আমার মনে হয় দে আর মাচ মোর ট্রেন নাও। তখন সুধা মিস বলে একজন মিস ছিলেন আমার, শি ওয়াজ দি ম্যাথস টিচার এন্ড শি ওয়াজ দি ক্লাস টিচার। তিনি আমি স্কুলে আমাকে, হ্যাঁ তখন স্কুলে তো আমি বিএসএস স্কুলে পড়তাম, বালিগঞ্জ শিক্ষা সদন স্কুল। সেই টিচার আমি তখন টিনের 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 তোমার টিনের বাক্স আমরা নিয়ে যেতাম স্কুলে, হয় না যে ব্যাগের আছে, ব্যাগ তখন ইন্ট্রোডিউস হয়নি, টিনের বক্স অ্যালুমিনিয়াম বক্সেস গুলো নিয়ে যাওয়া, এরকম একটা ছিল ব্রিফ কেস টাইপের নিয়ে যাওয়া। তারপর হঠাৎ করে স্কুল স্টার্টেড বিং কমার্শিয়াল, মার্চেন্ডাইজ আরম্ভ করলো স্কুল থেকে, এরকম হবে না, এইগুলো দিতে হবে, এগুলো। সেরকম একটা ওয়ান ফাইন ডে বোধহয় ওদের কাছে কোনো নির্দেশিকা এসেছিল টিচারদের কাছে যে এবার বাচ্চাদেরকে বলো যে এবার স্কুল আস্তে আস্তে ব্যাগ ট্যাগ দেওয়া আরম্ভ করবে, তোমাদেরকে তোমরা যা যা টিফিন ক্যারিয়ার্স নিয়ে আসো এগুলো তোমাদেরকে বর্জন করতে হবে। আমাদের তখন বাবা মাদের কতই বা সামর্থ্য, মানে দিন আনি দিন খাইয়ের মতনই সবারই অবস্থা তখন, মানে আমি বুঝি আজ থেকে কত বছর আগেকার কথা বলছি। এবার সেই সুধা মিসের বোধহয় আমার প্রতি একটা কোনো একটা অদ্ভুত কিছু একটা প্রবলেম ছিল, একটা খাট ছিল বোধহয়। আমি 2 দিন এক্সট্রা কন্টিনিউ করেছিলাম ওই টিনের বাক্সটা নিয়ে গেছিলাম স্কুলে, অ্যান্ড শি লিটারালি থ্রাশড মি। আমার এখনো কান চাপাটিটা এখনো মনে আছে, আমাকে এমন জোরে কানের মধ্যে, কানে কানে বাচ্চাদের তো কানে মারতে নেই, তো কানে এমন থাবড়ে দিয়েছিল, থাবড়ানি মানে হচ্ছে বিশাল জোরে কান চাপাটি আমরা বলি পরে, এগুলো লাইক এই ভাষাটা আমি ইউজ করছি।
এমন জোরে মেরেছিল, আমি 10 দিন ভয় স্কুলে যেতে পারিনি। আই ইউজ টু হাইড ফ্রম স্কুল। ওই টিচারকে দেখলে আমি বাথরুমে ছুটে যেতাম, আমার পটি শুরু হয়ে যেত, আমি ঘন ঘন আমি সিক রুমে চলে যেতাম কোনো একটা মানে বাহানা নিয়ে। আই ইউজ টু ফিয়ার হার লাইক মাই গড। শি হ্যাড সাম প্রবলেম ইন হার পার্সোনাল লাইফ, যেটা ওর বাচ্চাদের ওপরে এসে হয়তো শি ওয়াজ নট এবল টু হ্যান্ডেল কিডস, মানে এতগুলো বাচ্চা 50 জন ক্লাসরুমে বসে আছে। এখন তো তখন তো এতগুলো সেকশন ছিল না, এ অ্যান্ড বি সেকশন, এ অ্যান্ড বি এর মধ্যেই কাজ ছেড়ে দেওয়া হতো, মানে 100 জন স্টুডেন্ট ছিল, এ অ্যান্ড বি পপুলার স্কুল হয়ে গেছিল, চলো চলো 100 জনকে কিভাবে ট্রিট করবো, 50টা বাচ্চা, ধরো থাপ্পড় মেরে, বা বোঝানোর কোনো জায়গা ছিল না। কেউ যদি ভুল করে, আমরা ওই টিনের বাক্সটা যেহেতু বাবা মাকে বলতে পারিনি যে এটা চেঞ্জ করতে হবে, কেননা যাই হোক মাসের প্রথম বা সরি মাসের শেষ ছিল, বাবা মাদেরকে অনেকজন বলতেই পারতো না। আমি তো এমনও হয়েছে যে ছেঁড়া জুতো পরেও স্কুলে গেছি, অ্যান্ড অ্যাসেম্বলিতে দিনের পর দিন বাইরে দাঁড়িয়েছি, এটাও হয়েছে। হ্যাঁ, এবার ওই মহিলা সুধা মিস আমাকে থাবড়ানি তো দিলই, বাইরে দাঁড় করিয়ে দিল, পেরেন্টস কল করলে। এগুলো অনেক মানে এই অদ্ভুত ঘটনাগুলো এখন এই যে এই কথাগুলোতে স্মৃতিতে চলে আসছে। কোথায় এটা আমি কেঁদেও ছিলাম প্রায় 10 দিন, আমি স্কুলে যেতে পারিনি, অ্যান্ড আই ওয়াজ নট এবল টু টেল মাই পেরেন্টস, আমি বলতে পারিনি যে আসলে প্রবলেমটা কি ছিল। অ্যান্ড থ্যাংক গড দ্যাট ওমেন, সেই বছরটা আমার খুব মানে ভীষণ একটা ফোবিয়াতে কেটেছিল। ওই মহিলাকে দেখলে আমি ভীষণ একটা মানে হয় না যে আই ওয়াজ ইউজ টু শ্যাটার এন্ড আই ইউজ টু রিয়েলি পিস ইন মাই প্যান্টিজ, মানে অ্যাকচুয়ালি এরকম ঘটনা। তো তারপরে আমি আমি আই ইউজ টু প্রে দ্যাট কোথাও ভগবান আমাকে এসে বাঁচিয়ে নিক এই মহিলার হাত থেকে। আই ইউজ টু ফেল ইন ম্যাথস, ইট ওয়াজ এ পারফরমেন্স প্রেশার, যে ওই মহিলা এসে দাঁড়ালে আমার চেনা অঙ্ক আমি ভুল করতাম, বাড়িতে ঠিক করে গেছি, আমি স্কুলে গিয়ে ভুল করতাম। এই যে দিস ইজ অলসো আ কাইন্ড অফ বুলিং। মানে হয় না যে এখানে এসে যে একজন মানুষকে তুমি যদি উৎসাহ না দাও, এই যে কন্টিনিউসলি যদি বুলি করতে থাকো, কন্টিনিউসলি তুমি যদি হ্যাটা করতে থাকো, একটা গাছের সামনে দাঁড়িয়ে যদি তুমি মর যদি বলো, 10 বার মর বলে গাছটা মরেই যাবে, ক্লাস 4 এ গাছটাই ফল দেবে। হ্যামারেজ হয়ে যায় আমার। আমাকে মানে ওই অপরাজিতা আন্টি বলছে যে না না, ও তো এমনি হাঁটতেই পারে না, ও পড়ে গেছে সেই কারণে ওর মাথায় লেগেছে। অথচ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে ক্লাসের মধ্যে। টিচারকে মানে খুশি করার জন্য আমাকে স্পেশালি হয় কোনো গিফট বা ফ্লাওয়ার, এগুলো রেগুলার আমাকে নিয়ে যেতে হতো। এন্ড ওয়াই, কেন করতে হবে এই জিনিসগুলো? সকলে সেখানে সমান, প্রত্যেকটা বাচ্চা সেখানে সমান। আমার মাইনে এমন তো নয় আমাকে তুমি ফ্রিতে পড়াচ্ছ। এই জিনিসগুলো প্রচন্ড বাজে মানে এফেক্ট করেছিল। যাকে এইসব তো ছোটবেলার গল্প, তো এগুলো নিয়ে চলতে থাকে। হ্যাঁ, আমরা ছোটবেলা কাটিয়ে উঠেছি সবাই কম বেশি, সবারই মনের মণিকোঠায় হয়তো এই ধরনের অনেক অজস্র স্মৃতি আছে, যেগুলো একটা একটা বাচ্চা যখন বড় হয় অনেক কিছু নিয়ে এসে বড় হয়। সুশান্ত হয়তো অনেক কিছু নিয়ে বড় হয়েছে। সুতরাং আমরা তো we are warriors, we have to fight our own battle and we have to live for today and tomorrow can be a new day. এক্স্যাক্টলি সো। আচ্ছা, তুমি একটু বলো যে তোমাদের কাজের ক্ষেত্রে মানে এরকম কোন সময় হয়েছে যে কাজ চলে গেছে, প্রচুর তুমি কাজ সাইন করে ফেলেছো, অথচ কাজ চলে গেছে, সেখানে মানে এরকম হয়েছে, সেগুলো নিয়ে একটু তুমি বলো যে প্রচুর আমার ব্যাকস্ট্যাবিং আমার প্রচুর হয়েছে। মানে আমার খুব কাছের, আমি ইন্ডাস্ট্রি কলিগসরা এখনো আমার কলিগস, মানে বন্ধু সবাই তো, ইন্ডাস্ট্রিতে বন্ধু বলে কিছু হয় না, ইন্ডাস্ট্রিতে শত্রু বলেও হয় না, কনস্ট্যান্ট শত্রুও থাকে না, কনস্ট্যান্ট বন্ধুও থাকে না। কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে বুঝবো কি? আমি তো ঢুকে ইন্ডাস্ট্রিকে বুঝিনি। আমি ইন্ডাস্ট্রি যে কি, কত বৃহত্তর একটা জিনিস, কিভাবে শেপ নিচ্ছে, যত বছর বাড়ছে, যত বাণিজ্য বাড়ছে, যত প্রাইভেট চ্যানেলস গুলো আসছে। আগে তো ছিল টিম করে দুটো আলো জ্বলতো, একটা দূরদর্শন জ্বলতো, তারপরে এলো একটা প্রাইভেট চ্যানেল এলো, তার আগে তো ছিল না, তারপরে সেকেন্ড একটা প্রাইভেট চ্যানেল এলো, তারপরে বাড়তে 4টে প্রাইভেট চ্যানেল হলো, তারপরে সেগুলো ফ্লপ করলো, রিজন যেভাবে কাজ করে। সেরকমই আমাদের ইন্ডাস্ট্রি যখন গ্রো করছে, আমি ছিলাম দূরদর্শনের কাজ করেছি, প্রাইভেট চ্যানেলেরও কাজ করেছি। এরকম একটা প্রজেক্ট এসেছিল আমার হাতে, আমার প্রচন্ড একটা সেটব্যাক হয়েছিল। অবভিয়াসলি সবারই তখন কাজের দরকার, একটা
মানে নতুন প্রফেশন, একটা নতুন জায়গায় প্রুভ করা একটা বড় একটা জায়গা থাকে, যে আমি যদি কাজই না পাই তাহলে আমি প্রুভ কি করে করবো, আমাকে কাজ যদি দেয়াই না হয় তাহলে আমি প্রুভ কি করে করবো আমার মধ্যে কি ক্যাপাবিলিটি আছে, কি যোগ্যতা আছে, কি ক্ষমতা আছে। আর যত বছর বাড়ে তত ফাইন টিউনিং হয়। এখন যেমন আমি বলতে পারি যে ঠিক আছে তোমরা আমি নিজে কাজ ঠিক ওয়ে আউট করে আমি ক্রিয়েট করে নিতে পারবো, আই ডোন্ট নিড ইউর ওয়ার্ক, আই ডোন্ট নিড ইউর লবি, গ্রুপিজমের আমি পার্ট হতে চাই না, বাট আই উইল বি অবভিয়াসলি একটা প্যারালাল লাইন নিজের মতন করে আমি হাঁটবো, দেখি আমার কাছে নাও কিনা। সেই সময়টা ছিল না। সেই সময়টা কি আমার একটা প্রজেক্ট এসেছিল ইটিভি, আই রিমেম্বার দ্যাট অলসো, বৃষ্টি বলে এরকম একটা প্রজেক্ট একটা হাউসে তারা ঠিক করেছিল একটা মানসিক একটা মানসিক একটা কেন্দ্র নিয়ে একটা করবে, ওরকম একটা রিহ্যাব সেন্টার নিয়ে একটা কাজ করবে। তো তাতে একটা মুখ্য চরিত্রে আমাকে প্রথমে অ্যাপয়েন্ট করা হয়েছিল। তো তারপরে সেটা হঠাৎ মানে যেদিন আমি আমার আমার ডেটস নিয়ে নেওয়া হয়েছে, 21 দিন একটা কাজ আমি পাচ্ছি, আমি থ্যাংক গড আমি আমার জীবনের অ্যাটলিস্ট আমি প্রথম সিঁড়িগুলো মানে তার আগে আমি কাজ করেছি, তার আগে বেশ কিছুদিন কাজ করেছি, তখন উইকলি সিরিয়ালস হচ্ছে সেগুলো করেছি। তারপর একটা এই যে মেগার দৌড় এলো, মেগার মধ্যে মেগাটাও সাস্টেন করে যেতে হবে, ইটস লাইক অল অ্যাবাউট সার্ভাইভিং and survival of the fittest, Darwin's theory. সার্ভাইভটা করানোর জন্য যে কাজটা নিয়মিত পাওয়া দরকার, সেখানে 21 দিন মানে হচ্ছে আমাকে নিয়মিত টেলিভিশনে দেখা যাবে, আমার তার মানে একটা পরিচিতি তৈরি হবে। সেই সময় যখন পরিচিতি তৈরি হওয়ার সময় কিন্তু অনেক এনিমিস চলে আসে, যে তোমার চাই না তোমার পরিচিতিটা হোক। সেখানে আমারই এক মানে সহকর্মী, একজন অভিনেত্রী, তিনি এখনো আমার মানে ইনফ্যাক্ট আছেন ইন্ডাস্ট্রিতে, ভালোই আছেন, এন্ড তিনিও লড়াই করে যাচ্ছেন, কিন্তু তিনি কোথাও গিয়ে সেই প্রডিউসারের সাথে ওই যে ফেভারিটিজম আবার ওখানে বলছি, কোথাও একটা বার্টার সিস্টেমে গিয়ে সেই জায়গাটা তিনি নিয়ে নিলেন। আর আমি রাতারাতি ফোনে রাত 12টার সময় আমাকে জানানো হলো, যেখানে আমি প্যাক করছিলাম, আই স্টিল রিমেম্বার, আমি তখন একটা ভাড়া বাড়িতে থাকি, আমি মানে যেহেতু ভাড়া বাড়িতে থাকি এবং আমাকে নিজেরটা নিজে করে নিতে হতো, আমি রাত্রিরে প্যাক করছি, আমি যে প্রিপেয়ার নেক্সট ডে একটা নতুন চরিত্র, আমাকে লড়তে হবে, এগিয়ে যেতে হবে, এই আগামী 6 মাস আই এম রিয়েলি ফোকাস, এটাকে আমি এই চরিত্রকে এভাবে একটা লক্ষ্য ভেদ করা জায়গায় নিয়ে যাবো, একটা ইন্ডাস্ট্রিতে একটা স্থায়ী একটা চরিত্র আমি এভাবে তৈরি করবো। সেখানে আমার রাত্রি 12টার সময় একটা ফোন এলো, ফোন এসে বললো যে সরি রূপাঞ্জনা, তোমাকে ডেট গুলো ক্যান্সেল করে দিতে হবে। আমি বললাম যে কেন, আমার তো টাকা পয়সা সব নিয়ে কথা হয়ে গেছে, আমার তো সামনে 21 দিন এরকম ডেট নিয়ে প্রত্যেকটা আমার ডায়েরির পাতা আমার ডেট এই 1 পশলা বৃষ্টি এরকম ভাবে লেখা। 1 পশলা বৃষ্টির পরে নাম হয়েছিল বৃষ্টি বলি, আগে একটা এটা ছিল, ভাগ্য দেখো ভগবানের, 1 পশলা বৃষ্টিতেও আমি কাজ করেছি, সেই সেম প্রজেক্ট, প্রডিউসার চেঞ্জ হয়ে গেছিল। 1 পশলা বৃষ্টি ওয়াজ দ্য সেকেন্ড নেম, এরই একটা এরকম নাম ছিল, বৃষ্টি কবে আসবে মানে এরকম কিছু একটা ছিল নাম। তাতে আমাকে ওই 21 দিনের ডেটটা নিয়ে রাত্রিরে জানানো হয় তুমি বাদ পড়েছো, কি নাকি তোমার অমুক একজনে কাজ করছে। ও মানে আমাকে কনফার্ম করলো, আমি জানি যে আমি আগামী 21 দিন আমি খাটবো এই একটা প্রজেক্টের জন্য, তারপর সেটা নিয়মিত 3 মাস তো একটা আমাদের প্রবেশন পিরিয়ড থাকে, তুমি পারফর্ম করতে পারছো কিনা প্রবেশনের পিরিয়ডে, তারপরে তুমি পার্মানেন্ট একটা এমপ্লয়ি হলে। তো সেই সময়টাও আমাকে প্রুভ করার মতো জায়গা দিল, আমারই চেনা পরিচিত এক ইন্ডাস্ট্রি কলিগ, সে গিয়ে সেই ফেভারটা নিয়ে, কোথাও ফেভার দিয়ে বা কিছু একটা করে সেই কাজটা নিয়ে করতে পারো। কি দরকার না, আমার নাম করলে ও বদনাম হয়ে যায়গি, क्या जरूरत है, আমি এক্ষুনি আর নিতে চাই না, সে তার মতন করে ভালো কাজ করছে। কিন্তু আমার মনে হয় যে যে মদতটা দিয়েছিল আর যে যে মানে কম্প্রোমাইজ করে যে কাজটা পেয়েছিল, তার হয়তো আয়নার সামনে দাঁড়াতে এখনো বোধহয় অসুবিধা হয়। বাহ, এটা ভীষণ ভালো আনসার। বোধহয় নাম না নিয়েও এরকম ভাবে গালে চটটা মারা যায়, এন্ড খুব ভালোভাবে মারা যায়, এন্ড ইউ হ্যাভ প্রুভড ইট ওয়েল। ইন্ডাস্ট্রিতে একটা খুব ভালো মানে কি বলবো মানে ধাপে ধাপে মানে এরকম প্রচুর হয়েছে, কজনের নাম নেব আমি, মানে এত হয়েছে না, আমার সাথেও হয়েছে, অনেকের সাথে হয়তো হয়েছে, বাট উই আর লাইক সিঙ্গলড আউট ইন দ্য ইন্ডাস্ট্রি, যারা প্রতিবাদী। বলো, এখন কি ইন্ডাস্ট্রিতে কি কোনো ক্যাম্পিং চলছে, মানে আমি এই ক্যাম্প বলে কাজ, এই ক্যাম্প বলে কাজ নেই, মানে ইজ দেয়ার এনিথিং অ্যাজ সাচ? ওয়েল
আমি একটা কথা বলবো যে আমি দীর্ঘদিন প্রায় যখন থেকে স্টার জলসা এসেছে প্রাইভেট চ্যানেল, আমি প্রায় 7 বছর স্টারের সাথে কন্ট্রাক্টে ছিলাম, and they recognized me as a talent, as a important resource. তাই জন্য ওরা আমাকে ওদের এমপ্লয়ি হিসেবে নিয়ে নিয়েছিল। সুতরাং আই নেভার ইউজ টু কমিউনিকেট উইথ দ্য ডিরেক্টর অর দি প্রডিউসার। আমার যা হতো পুরোটাই কিন্তু বিকজ দে রেকগনাইজ মি, এন্ড থ্যাংক গড আই ওয়াজ এবল টু প্রুভ মাই সেলফ কন্টিনিউয়াসলি উইথ অনেক চরিত্র যেগুলো আমাকে দেওয়া হয়েছিল সেগুলো হয়তো দর্শকের ভালো লেগেছিল, তাই জন্য একটা ডিমান্ড তৈরি হয়েছিল, আর তাই জন্য ওরা ভেবেছিল হয়তো যে একে আমরা রেখে দিই, একে অন্য কোনো চ্যানেলের কাছে যেতে দেবো না। তো সেটা হয়েছে, আমি 7 বছর তাদের সাথে ছিলাম। তো আই ওয়াজ নেভার ইন টার্মস উইথ দি প্রডিউসার, এন্ড প্রডিউসার্স ওয়ার হ্যাপি উইথ মি। কাজ করেছি। এবার ক্যাম্পেনিং যদি বলো, আলাদা লবি। যেহেতু আমি একটা অন্য অ্যাঙ্গেল থেকে বলছি এটা, যেহেতু আমি আর্টিস্ট ফোরামের ইলেক্টেড বডিতে ছিলাম 10 বছর থেকে, আরো 20 বছর আমার এই ইন্ডাস্ট্রিতে, প্রায় 15 বছর, আমি 15 বছর না, প্রায় 12 বছর আমি টানা আর্টিস্ট ফোরামের জন্য কাজ করছি। নিঃস্বার্থ হয়ে আর্টিস্টদের টাকা পয়সা পারিশ্রমিক যাতে নিয়মিত দেওয়া হয় সেগুলোর জন্য কাজ করছি। তাতে আমি যেহেতু when I was dealing with the producers, I was dealing with the team, সবকিছু মানে চ্যানেল তখন ছিল, যখন আমরা ওই যে বসি, যখন কনফারেন্সেস গুলো হয়, তখন আমি না স্পষ্ট লবি গুলো দেখতে পেয়েছি। এমনও হয়েছে 2014 সালে একটা আমি কাজ করছিলাম, ওই তুমি আসবে বলে সময় বলছি, যে তখন ইন্ডাস্ট্রি খুব টালমাটাল অবস্থায় পড়ে গেছিল, যে পারিশ্রমিক, এই যে আর্টিস্টদের পারিশ্রমিক মানে নিয়মিত যে পারিশ্রমিক, আগে 2009-10 সালে আমরা 11 দিন 12 দিনে পেমেন্ট পেতাম। তারপরে সেটা 2010-11-এর পর থেকে 2014 গিয়ে আমাদের মানে প্রায় দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থায় গিয়ে দাঁড়ায়, যেখানে আমাদের প্রডিউসার্সরা হঠাৎ করে 3 মাসে, তারা ইচ্ছে হয়েছিল, বলেছিল যে 3 মাসের মধ্যে কোনো আর্টিস্ট পেমেন্ট পাবে না, মানে সাইকেলটাই ওভাবে থাকবে। এবার আমরা হচ্ছে দিন আনি দিন খানির মধ্যে পড়ি। আমি কন্ট্রাক্টে ছিলাম, বাট কন্ট্রাক্টে থাকা মানে এই নয় যে আমি অন্য কোনো আর্টিস্টের জন্য প্রতিবাদ করবো না। আমি অ্যাজ এন আর্টিস্ট আমি সেই খারাপ দিনটা কাটিয়ে এসেছি বলে আমি বারবার আমি মনে করি যে আমি প্রত্যেকটা আর্টিস্টের সাথে থাকবো, প্রত্যেকজন, আমার এই ফ্রেটার্নিটি যদি হয়, শিল্পীর পাশে দাঁড়ানো আমার কর্তব্য। তাই জন্য আমি দেখলাম যে খুব কাছ থেকে দেখলাম যে লবি ক্যাম্পেইন, গ্রুপিজম, মানে I never belonged to this lobby. I never was a part of the campaign, and this calling campus এর মধ্যে আমি ছিলাম না কোনোদিনও। কিন্তু I could see যে মানুষ এই যে একটা গ্রুপে চলে গেল, যে গ্রুপে হয়ে একটা প্রডিউসারের পায়ে নিচে গিয়ে বসে থাকে। ইন্ডাস্ট্রিতে হঠাৎ করে 2014 থেকে দেখি গডমাদার তৈরি হয়ে গেছে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। রিসেন্টলি একটা পোস্টের মধ্যে সেই গডমাদারের ছেলে আর্টিস্ট ফোরামকে নিয়ে রীতিমতন আর্টিস্টদের এই যে এসওপিটা তৈরি হয়েছে, যে এই যে কাজ শুরু হয়েছে, নতুন করে কাজ শুরু হয়েছে, দ্য প্রপোজড এসওপি এন্ড দ্য এসওপি উইচ ইজ সাইন্ড আর টু ডিফারেন্ট ভার্সনস, যেখানে এই যে আমরা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলেছিলাম, আর্টিস্টদের কাজ শুরু হয়ে যাওয়ার আগে তাদেরকে সুরক্ষিত করতে হবে, তাদের স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু নিয়ে আমরা কোথাও যেন একটু নজরদারি আমাদের রাখা উচিত, তারপরে তারা যেন কাজে যায়। কারণ আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি, একটা প্যান্ডেমিকের মধ্যে আছি, সেখানে মানুষ যখন তখন অসুস্থ হয়ে যেতে পারে। সেখানে উই ওয়ান্টেড টু সিকিউর আওয়ার আর্টিস্ট। সেখানে আমি দেখলাম যে এই বিচ্ছিরি লবিবাজি, বিচ্ছিরি একটা গ্রুপিজম, আর সেটা হচ্ছে যে জবরদস্তি তোমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে যে এই নোংরামো গুলো, যে তুমি আমাদের সাথে তাল মিলিয়ে চলো, আমাদের জি হাজুরি করো, আমাদের পায়ের তলায় এসে মানে রীতিমতো পা চাটার মতন একটা জায়গায় তোমাকে নিয়ে যাবো, সেটা যদি করতে পারো ইউ উইল সার্ভাইভ ইন দ্য ইন্ডাস্ট্রি, আদারওয়াইজ গেট লস্ট। এই জায়গাটায় গিয়ে দাঁড়িয়ে আছে আজকে ইন্ডাস্ট্রি, উইচ ইজ ভেরি থ্রেটনিং। প্রচন্ড এরম ভাবে যদি চলতে থাকে, যেটা আমার মনে হয় যে এই যে ফেভারিটিজম, এই যে সুশান্তের ব্যাপারে যেটা বলছি, নেপোটিজমের কথা যেটা বলছি, বা ফেভারিটিজম, এটা তার সাথেও হয়েছে, সেটা আমাদের এখানে এই ইন্ডাস্ট্রিতেও চলছে এখন। অ্যান্ড দ্যাট ইজ মানে এই সময়ে দাঁড়িয়ে যদি এই প্রতিবাদগুলো প্রত্যেকটা ঘর থেকে না আসে, প্রত্যেকটা যারা শিল্পীরা যদি প্রতিবাদ না করে, তাহলে কিন্তু আগামী দিনে আর্টিস্টের সম্মান বলে আর কিছু থাকবে না। আর্টিস্টদেরকে রীতিমতো গলার উপরে পা তুলে দেওয়া হবে। এখনই আমাদেরকে স্লেভ বানিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে এভাবে শাসানো হয়, হুমকি দেওয়া হয় রীতিমতন, যে মুখ খুলবে না বা এই ধরনের কথা বলবে না। থ্যাংক গড লট অফ পিপল আর কামিং আপ এন্ড রেজিং দেয়ার ভয়েস, যে তারা বেরিয়ে আসছে, তারা কোথাও ওই ইনসিকিউরিটিটা থেকে বেরোতে পেরেছে, তারা হয়তো কোথাও চুজ করে নিয়েছে যে না, এবার আমি কিন্তু আমি একটা স্পাইনটা ইরেক্ট করে, স্ট্রেট স্পাইন নিয়ে আমি কিন্তু কথাগুলো বলবো।
আমি কথা বলতে বলতে আই বেন্ডেড মাই স্পাইন, বাট স্টিল আমি একটাই কথা বলবো যে দিস ইজ হাই টাইম পিপল শুড রেজ দেয়ার ভয়েস। হাই টাইম। আজকে যদি কথা না বলো, এরপরে কিন্তু থিংস উইল বি আউট অফ ইয়োর হ্যান্ড। এন্ড আমার মনে হয় প্রত্যেকটা মানুষ এখন সচেতন হয়ে গেছে, প্রত্যেকটা বিষয় নিয়ে সচেতন হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস নিয়ে আজকে বলছে মানুষ। দে হ্যাভ এভরি রাইট টু সে, বাট এগেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজেকে আগে ঠিক করতে হবে, আমি কোন অন্যায়ের সাথে আমি অন্যায়ের সাথে আপোষ করব কিনা বা অন্যায়ের বিরুদ্ধে জবাব দেবো কিনা, এটা কিন্তু ঘর থেকে নিজেকে তৈরি করতে হবে। এক্স্যাক্টলি, কারণ এটা আমিও বিশ্বাস করি যে যদি না ভুল আর কোনটা ঠিক সেটা যদি নিজে জাজ না করতে পারো তাহলে কেউ করতে পারবে না। and you have to understand it. Well, আগে তুমি আমরা একদম শেষে চলে এসেছি। এটা তুমি একটুখানি বলো যে আমরা যেটা আগে দেখেছি যে কাস্টিং কাউচ আসলো, দেন মি টু মুভমেন্ট, দেন এখন এই নেপোটিজম, এই জিনিসগুলো। তো নেপোটিজমের শিকার কি কলকাতা যে ইন্ডাস্ট্রি যেটা রয়েছে সেখানে কি ইচ্ছে হচ্ছে এখনো অব্দি? মানে খুব কি হচ্ছে, মানে আমি তো বলছি, দেখো নেপোটিজম আবার বলছি, দিস ইজ লাইক কিপিং ইনসাইড দ্য ফ্যামিলি। এই যে কিপিং ইনসাইড, আজকে আমার ছেলে যখন বড় হবে, আমি একজন অভিনেত্রী, আমি আগামী 20 বছরে আমি যদি অভিনেত্রী হয়ে থাকি, নিশ্চয়ই আমাকে যদি না মেরে ফেলা হয় ততদিন আমি লড়ে যাব। এবার আমার ছেলে মনে করো আলাদা করে নিজের জায়গা করতে চাইবে, সে হয়তো গেমার হলো, এবার সে হয়তো এমনও হতে পারে যে আমি 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 মায়ের লেগাসিটা, আমি নিজের একটা লেগাসি তৈরি করব। সেও চাইতে পারে যে একটা ভালো কাজের মাধ্যমে কোনো গ্রুপিজমে না গিয়ে নিজের লেগাসি, নিজের লিগ তৈরি করবে, হতেই পারে সেটা। এবার নেপোটিজমের মধ্যে যদি, আমি আবার বলছি, দিস ইজ ভেরি কন্ট্রাডিক্টরি এট দ্য সেম টাইম। এই নেপোটিজমের কথাটাই যে ফ্যামিলি যারা মনে করো অফস্প্রিং হয়ে গেছে, আজকে 5,000 টাকায় তাইমুর আলী খানের ছবি বিক্রি হয় ইনস্টাগ্রামে, যে তুমি যদি দেখো তার রিচটা কি, তাইমুর আলী খান, হু ইজ সাপোর্টিং দিস, হু আর সাপোর্টিং দিস? নেপোটিজম তৈরি করছে কিন্তু সমাজ, নেপোটিজম তৈরি করছে। আজকে ইনস্টাগ্রামে দাঁড়িয়ে তাইমুর আলী খানের ছবি পাপারাপসি ভিডিওস হয়ে গেছে। এই যদি পাপারাপসি যদি বিরাজ হয় যে হ্যাঁ একটা ছবি ক্লিক করো তাইমুরের, সেটা 5-6 হাজার টাকার বিক্রি হচ্ছে, দ্যাটস আ বিডিং which is going on. নেপোটিজম কিন্তু আমরা বলছি নেপোটিজম 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 নেপোটিজম, it has a chain of reaction. Nepotism is a business. নেপোটিজম একটা অনেক ব্রডার একটা স্কেলে আমরা যদি নেপোটিজমকে ভাবি, ইটস নট অ্যাবাউট লেগাসি। আজকে দেওয়াল ফ্যামিলি থেকে ধর্মেন্দ্রের ছেলে সানি দেওয়াল, ববি দেওয়াল তারা করেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অভয় দেওয়াল কিন্তু আলাদা লিগও তৈরি করেছে। তার মানে কি তার ছেলে কোনো লিগ তৈরি করতে পারবে না? করতেই পারে। বাট if you choose to succumb to situation, if you choose to subjugate people, মাথায় মানে তাদের ওপরে বসে তুমি কেপেবল নয়, তুমি যোগ্য নয়, কিন্তু তুমি দালালি করবে, তুমি ক্ষমতা মানে অপব্যবহার করবে, সেটাকে মেনে নেওয়া যায় না। যে আজকে যেরকম করণ জোহরকে আলাদা করে, একতা কাপুরকে অ্যান্ড আমাদের সালমান খানকে আলাদা করে এই যে কেসগুলো দেওয়া হয়েছে আফটার সুশান্ত সিং, তাতে আমার একটা কথা আমি বলেছি, যদি হ্যাঁ ওরা খুব খারাপ খারাপ কাজ করেছে, ওরা খারাপ খারাপ কাজগুলো করেছে, এটা দেখাই যাচ্ছে। এবার পিপল হু আর ইন সাপোর্ট অফ দ্যাম, যে অনেকগুলো তার যুক্তি রাখছে ইন সাপোর্ট অফ দ্যাট ফেভারিটিজম, দ্যাট নেপোটিজম, সেটা কিন্তু একটা বাজে প্র্যাকটিসে গিয়ে দাঁড়াবে। if we support which is wrong, if we support the wrongdoings, তাহলে এই নেপোটিজমটা একটা কিন্তু বাজে দিক, যেটা খুব খারাপ ভাবে আমাদের এখন ইন্ডাস্ট্রির মুখের একদম সামনে চলে এসেছে। একদম মানে মানে ইন্ডাস্ট্রি ইজ বিন ফেসড অফ, শোবিজ ইন্ডাস্ট্রির ওপর থেকে যে ফেস অফটা হয়েছে, মাস্ক অফটা হয়েছে, এইটাই কিন্তু নেপোটিজমে, যে আমার যদি ছেলে কালকে কাজ করতে চায় তাকে তুমি বুলি করবে যে যেহেতু আমার ছেলে বলে, সেটা কিন্তু আমি মানবো না। সে যদি আলাদা লিগ তৈরি করে, সেও যদি গ্রুপিজমে চলে যায়, মানুষকে যদি শাসায় দাবড়ায়, বলে যে আমি একতা কাপুর হয়ে গেলাম, তাহলে আমি তাকে ধমকাবো, আর তাকে আমি বলবো যে চলে আয়, বাড়িতে ফিরে আয়। আমি তার অভিভাবক, আমি তাকে ধমকে বলবো তুমি বাড়িতে ফিরে এসো, তোমার মা এরম ছিল না, আমি তোমাকে সেটা সাপোর্ট করবো না। এই জিনিসটা কিন্তু, এই সাপোর্ট করা ব্যাপারটা, যে আজকে যারা নেপোটিজমের গ্রুপস গুলো চালাচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, তাদের বাবা মাদের বলা উচিত ছিল, কোথাও বলা উচিত ছিল। তাদের বাবা মারা চলে গেছে বলে তারা এখন যা ইচ্ছে তাই করছে, তাদের বাবা মারা হয়তো চাইনি সেটা। আজ ইয়াশ চোপড়া চাইনি
করণ জোহর এরকম হোক। সে কি দেখে, ইয়াশ ওয়াজ আ ভেরি নাইস ম্যান অ্যাজ লং উই হ্যাভ সিন ইট। আমরা যা তাকে যা পড়েছি, তার সম্পর্কে যা জেনেছি, হি ওয়াজ আ বেটার হিউম্যান বিং দেন করণ জোহর, ইজন্ট ইট? হ্যাঁ, সেটা তো উনি সবসময় বলতেন যে আমার হিরোইনরা সবসময় সেজে গুজে থাকবে, মানে ওরকম ভাবে, মানে ভীষণ ফ্ল্যামবয়েন্ট ক্যারেক্টার, ওরকম ভাবে আমরা পড়েছি। বাট সত্যি তাই, মানে যেই ঘটনাগুলো হয়েছে একটার পর একটা রিলেট যেগুলো হচ্ছে সেগুলোতে দেখি, বা যেই ভিজুয়ালস গুলো যেগুলো এখন আমাদের সামনে আসছে, অ্যান্ড লিটারালি সেগুলো কোথাও একটা জায়গায় ভীষণ ইরিটেট করছে। কারণ ওটা জাস্ট নেওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে আমি আজকে সকালে শ্রীলেখা মিত্রর একটা ইউটিউবের একটা শুনছিলাম, রাইট? আমার এর পরেও যে টক শোটা আছে রিগার্ডিং দ্যাট 24 ঘন্টাতে, একই প্রশ্ন হয়তো করা হবে যে এই যে ফেভারিটিজম নেপোটিজম সাপোর্ট করছে কিনা, আমার যেভাবে বলছি সিঙ্গেল আউট হওয়া ইন্ডাস্ট্রিতে, প্রতিবাদ করা মানে যে সিঙ্গেল আউট হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো, এগুলো মানুষকে এখন মানুষ এখন খুব অ্যাওয়্যার হয়ে গেছে। আর এই শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এই অ্যাওয়ারনেসটা, এই রেভলিউশনটা, আর্মচেয়ার রেভলিউশন করে দিলাম, হা হা, আজ এটা মুদ্রা হয়ে গেল, 5 দিন ধরে ট্রেন্ডিং নিউজ হলো, এইগুলো আর কতদিন 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 চলবে? যদি যদি মানে চিকিৎসা করতে হয় কোনো রোগের, যদি আমাদের ইন্ডাস্ট্রির যদি রোগ হয়ে থাকে, এই ইন্ডাস্ট্রির রোগটার কিন্তু চিকিৎসার দরকার হাই টাইম। ইন্ডাস্ট্রি শুড বি হাম্বল, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি শুড বি হাম্বল। যেরকম পলিটিক্স থাকবে, সব থাকবে, তার মধ্যে কিন্তু অ্যাট দ্য সেম টাইম নতুন ট্যালেন্টসদেরকে উৎসাহ দেওয়া উচিত, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্সদেরকে এগিয়ে আসতে বলা উচিত। কোথাও যেন ইন্ডাস্ট্রি গ্রোথের জন্য সবাইকে নিয়ে যে চলতে হবে, যে আমরা গ্রুপিজম গ্রুপিজম করবো, আর কতদিন গ্রুপিজম করে চালাবে? আর কতদিন? আমি জানি যে নেটফ্লিক্সেরও গ্রুপিজম আছে, সবকিছু আছে, কিন্তু ইট ইজ ভেরি স্যাড টুডে, ইটস ভেরি স্যাড টুডে যে প্রতিবাদ করা মানেই হচ্ছে যে তুমি আলাদা হয়ে যাচ্ছে সমাজের থেকে। আমাদের এই সমাজকে নিজেকে শুধরোতে হবে। প্লিজ গো, আমি তো দর্শকদের অনুরোধ করবো, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্সদেরকে সাপোর্ট করুন, তাদেরকে বাঁচার সুযোগ দিন, তাদের জীবিকার জন্য আপনারা কারণ হয়ে দাঁড়ান, যে তারা যাতে দুটো রোজগার করে বাড়িতে নিয়ে আসতে পারে, তারা যাতে দেখাতে পারে যে হ্যাঁ আমরা সার্ভাইভ করতে চাই, ভালো কন্টেন্ট আপনাদের কাছে দিতে চাই। এরকম করবেন না যে একটা হল রিলিজে আপনার হাউসফুল বোর্ড দেখে আপনারা বলছেন যে হ্যাঁ ছবিটা হাউসফুল, দেখুন গিয়ে ভেতরে 4টে লোক বসে আছে কিনা, দেখুন গিয়ে, just go, don't just go by the reviews of a particular film. আপনি গিয়ে দেখুন একটা ছবি খারাপ কি ভালো, আপনি যতক্ষণ না দেখছেন, আপনি যতক্ষণ না বুঝছেন ছবিটা, একটা ছবি ভালো কি খারাপ আপনি ডিসাইড করতে পারেন না। এন্ড এই গ্রুপে আমি সেটাই কন্ট্রোল করে, যে আপনাকে যেটা ফিড দেওয়ার চেষ্টা করে, আমরা মানুষ হিসেবে সেই ফিডস গুলো নিয়ে আর বলি যে হ্যাঁ এই ছবিটা কিন্তু খারাপ, ওটা রিভিউ, অমুক রিভিউ বলেছে। একটা মিডিয়ার মধ্যে, এই মিডিয়া ইজ অলসো আ পার্ট অফ দিস এন্টায়ার কারাপশন। অনেক এই যে ফেভারিটিজম চলে মিডিয়ার মধ্যে, আমি একটা গ্রুপ ঠিক করে নিয়েছি, আমি 5টা মিডিয়া বন্ধু আমার সাথে আছে, আর তারা করছে না, আনবায়াসড হন না, দেখুন না আনবায়াসড হয়ে আমরা লড়াই করতে পারি কিনা। এক্স্যাক্টলি সো। এন্ড এখন তো বোধহয় রিভিউটা কেনাও যায়, কারণ এখন তো রিভিউ লিখে পাঠাতে হয়, তারপর তারা যদি বলে হ্যাঁ। কিন্তু এট দ্য সেম ইয়েলো জার্নালিজম আছে প্রচন্ড ভাবে এখন ইয়েলো জার্নালিজম চলছে, কিন্তু এট দ্য সেম টাইম অনেক ভালো বন্ধু বান্ধব সাংবাদিকরাও আছে যারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্সদেরকে অনেক উৎসাহ দিচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ট্যালেন্টসদেরকে যাদের সত্যি ট্যালেন্ট আছে তাদের উৎসাহ দিচ্ছে। নো ডাউট আছে বম্বে ইন্ডাস্ট্রির মতন একটা জায়গায়, যেখানে মেইন স্ট্রিম সিনেমাস, এখন মিনিংফুল সিনেমাস যাদেরকে বলা হয়, আগে একটা ছবি সময় ছিল যে কমার্শিয়াল অ্যান্ড আর্ট ফিল্ম বলা হতো, পঙ্কজ কাপুর কমার্শিয়াল ছবিতে অত সুযোগ পেতেন না, শোভানা আজমি পেতেন না, কিন্তু তাদেরকে মিনিংফুল সিনেমায় কিন্তু তাদেরকে একটা ন্যাশনাল ওই অ্যাক্লামেশন তাদেরকে তারা কিন্তু পেয়েছে। সুতরাং এই লিগটা ভেঙে বেরোনোর সময় আপনারা ডিসাইড করার কেউ নয় যে আমরা কোথায় আমাদের অবস্থান বা আমরা কোথায় থাকবো, আমরা সেটা নিজেরা ডিসাইড করবো where we belong. Lovely talking to you, রূপাঞ্জনা দি। অ্যান্ড আই এম শিওর যারা আজকে আমাদের সঙ্গে আমাদের এই লাইভটা দেখলেন, আই এম শিওর যে যারা এই ডিপ্রেশনে কি করে, কোন কোন দিক থেকে ডিপ্রেশন হতে পারে, যে কি করে এটা থেকে আপনি ওভারকাম করবেন, আই এম শিওর যে এইটুকু টাইম স্প্যানের মধ্যে যতটুকু আমরা চেষ্টা করতে পেরেছি, আই এম শিওর সেটা হয়তো কোনো না ভাবে 1% হলেও যদি আপনার লাইফটাকে একটু চেঞ্জ করতে পারে, আই এম শিওর যে সেটা কিছুটা হলেও একটু চেঞ্জ হবে আপনার লাইফ, আপনার থট প্রসেসে একটু চেঞ্জ আসবে। সো সাপোর্ট টু দি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স, বা যারা ইন্ডিপেন্ডেন্ট প্রসেস বা ইন্ডিপেন্ডেন্ট থটস নিয়ে যারা কাজ করছে তাদের সঙ্গে থাকুন, তাদের পাশে থাকুন। আর এই নেপোটিজম বা এই ধরনের চিন্তা ভাবনা একটুখানি
যদি সাইডে সরিয়ে রেখে একটু সুস্থভাবে বাঁচুন, দেখবেন ইউ উইল ফিল বেটার, একটু ফ্রেশ ব্রিথ করতে পারবেন। অ্যান্ড আই এম শিওর যে রূপাঞ্জনা দিও এরকম ভাবে। I'll request যারা এখানে দেখছে, আমি I'll request that আমার একটা ছবি first time worked in a YouTube platform with SSR Cinemas Featherhats, আমার নিজস্ব একটা কোম্পানি প্রোডাকশন। I'm also trying, আমি 2 বছর একটা টেলিভিশন থেকে ব্রেক নিয়েছি, একটা ফেদারহ্যাটস এর একটা ছবি হয়েছে পালক বলে, সেটা হইচই আছে, কাইন্ডলি দেখবেন। এবং একটা ছবি রিসেন্টলি আমরা করেছি লকডাউন ফিল্ম, ইটস এ লকডাউন ফিল্ম, একটি মেয়ের গল্প যে বাড়িতে 50 দিন একা থেকেছে, অ্যান্ড শি ইজ আ ডিপ্রেশন পেশেন্ট। অতি অবশ্যই দেখবেন, এটা হরর জনারের মধ্যেই একটা আলাদা মেসেজের ছবি, ঘুলঘুলি তার নাম। অ্যান্ড প্লিজ সি ইট ইন ইউটিউব অ্যান্ড গিভ ইউর ফিডব্যাক ইফ ইউ লাইক ইট। থ্যাংক ইউ। ও লাভলি, থ্যাংক ইউ, খুব ভালো থেকো। আমরা এটা তো দেখবই, আর নতুন আরো কি কি আসছে বা নতুন আরো যা করবে তার জন্য বেস্ট উইশেস আমাদের টিমের পক্ষ থেকে। Yes, I'm doing a series also, এটাই একটা সিরিজ করছি, প্লিজ দেখবেন। আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারসদেরকে প্লিজ উৎসাহ দেবেন, কারণ আমরা সিঙ্গেলড আউট ইন দ্য ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছি। হয়তো কালকে হয়তো প্রডিউসার্সরা আমাদের বলে বেরিয়ে যাও ইন্ডাস্ট্রি থেকে, তোমাদের পার্ট তোমরা চুকিয়ে বেরিয়ে যাও, এটাও বলতে পারে। সুতরাং প্লিজ, charity begins at home, please do watch in your mobile and give us valuable feedback. Thank you. Let us please help us to survive. প্লিজ এই প্রতিবাদের এই জিনিসটাকে, এই জোয়ারটাকে থামতে দেবেন না। সবাই প্রতিবাদ করুন, নিজের মতন করে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ডিপ্রেশনে যাওয়ার আগে নিজেকে বলুন যে আমি বাঁচতে চাই, ভালোভাবে বাঁচতে চাই, কালকে সকালটা আমি দেখতে চাই। আর প্রিয়জনদের সাথে একদম সঙ্গে, প্রিয়জনদের সাথে থেকে আমি অ্যাটলিস্ট আগামী দিনগুলো একটু ভালোভাবে বাঁচতে চাই। যাই হোক করাপশন, যাই হোক পলিটিক্স, সব বাদ দিয়ে সবাইকে সাইড করে জাস্ট উইথ পিওর soul and happiness I want to live. Just tell to yourself. ভিউয়ারদেরকে তুমি কি বলবে, একটু ছোট করে তোমার মতন করে বলে দাও। আমরা জাস্ট কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, ছোট করে কিছু বলে দাও উইশ পজিটিভ টিমের ভিউয়ারদেরকে। That's what I'm saying. আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে শুধু এই কথাটাই বলতে চাই যে আমরা জানি যে আমরা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, ভ্যাকসিনস বেরোচ্ছে, আমরা খবর পাচ্ছি কতদিনে আমাদের কাছে আসবে আমরা জানি না। অনেক মানুষ অনেক দুর্ভোগের মধ্যে আছে আজকে, অনেক রকম সিচুয়েশনস এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যেরকম আমার বাবার চোখের একটা অপারেশন আছে, তার মধ্যে তাকে কোভিড টেস্ট করাতে হলো, কোভিড নেগেটিভ পাওয়া গেছে। এরকম অনেক বয়স্ক মানুষরা আছে, তাদেরকে একটু প্লিজ যত্নে রাখুন, নিজের পরিবারের প্রিয়জনদেরকে যত্নে রাখুন। আপনাদের নিজের পরিবারের মানুষদেরকে চিনুন, তাদের সাথে ভালোবেসে থাকুন, তাদের যত্ন নিন। এই বৃহত্তর পরিবারকে যদি ভালো করতে হয়, নিজের বাড়িটার যত্ন নিতে হবে। বেশ, খুব ভালো লাগলো, নাইস টকিং টু ইউ। আবারও দেখা হবে, এরকম ভাবেই হবে আড্ডা। আর তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন যা যা প্রজেক্ট আছে তার জন্য বেস্ট উইশেস আমাদের টিমের পক্ষ থেকে। Thank you Anurag for having me in the show. Thank you so much. Thank you and best wishes to you. তুমিও খুব ভালো কাজ করো। Thank you. Bye bye. Bye bye.